পাকিস্তানের সাথে মিলেমিশে অনেক কিছু করার স্বপ্ন দেখছে, কিন্তু আমরা তো জানি পাকিস্তান আসলে কি। পাকিস্তান পৃথিবীতে দুটো জিনিস বিক্রি করে, একটা হলো গাধা আর একটা হলো সন্ত্রাস। আসলে পাকিস্তান বাংলাদেশের ওপর ৭১-এর যে ওদের যে পরাজয়, সেই পরাজয়ের বদলা নিতে চাচ্ছে। আমার তো মনে হয় এই বাংলাদেশে পাকিস্তানের নাক গলানোর কারণে পাকিস্তানই ভেঙে টুকরা টুকরা হবে, আর কিছু হবে না। যারা যারা আমার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে, যারা যারা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের কথা বলে, ওরা সবাই পাকিস্তানের অবৈধ সন্তান। একটা হিন্দু ধৈর্য জবাই কর, এটা কি শেখ হাসিনার পতনের পরপর হয়েছে? এটা তো সাম্প্রতিক ঘটনা। এই যুগে আজকের এই পৃথিবীতে ইউনূস হলো ওসামা বিন লাদেনের পুনর্জন্ম। হিটলিস্টের নাম আমার আছে, দীপাঞ্জন চক্রবর্তী দাদার নাম আছে, আর অনেকের নাম আছে। তো আমরা তো এটা হিটলিস্টের ঘটনা শোনার পরে আমরা মিষ্টি বিতরণ করেছি। ইউনূস তো নোবেল পুরস্কার পায়নি, তাকে নোবেল পুরস্কারটা অ্যাকচুয়ালি সে অর্ধেক নোবেল পুরস্কার গ্রামীণ ব্যাংক এবং তাকে দেয়া হয়েছে। তো মাদ্রাসা তো আমি 2003 সালে লিখেছি, মাদ্রাসা হলো জঙ্গি তৈরির কারখানা, সেজন্য আমাকে জেল কাটতে হয়েছে। রাষ্ট্রদ্রোহ ধর্মদ্রোহের অভিযোগে বিএনপি জামাত আমাকে জেলে দিয়েছে, 7 বছর জেল কেটেছি। তো মাদ্রাসায় তো এটাই হয়। মাদ্রাসায় বললাম তো ওরা তো একটা বই পড়ে, মাত্র একটা বই, আমি নাম বলবো না কোন বই। তো এক বই যারা পড়ে তাদের কাছ থেকে আপনারা বা আমরা এর চেয়ে ভালো কিছু তো আশা করতে পারি না। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের ঢাকা থেকে বরিষ্ঠ সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী, সম্পাদক ব্লিটজ। নমস্কার, আপনাকে ক্যাম্পেইন কলিং মিডিয়ায় স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। দাদা, প্রথমেই যে প্রশ্নটা করব যে কখনো কলকাতাকে কবজা করার ডাক দেওয়া হচ্ছে, কখনো বাংলা বিহার ওড়িশা দখল করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এইরকম বাংলাদেশে এই যে অশান্ত পরিস্থিতি, তাতে রাজনৈতিক নেতাদের ভাষণে বারবার ভারত বিরোধী মন্তব্য উঠে আসছে এবং খোদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ মাহফুজ আলম তিনি এখন ডাক দিয়েছেন অখণ্ড বাংলাদেশ গড়ার। তাতে তিনি ভারতের একাধিক রাজ্যকে নিজেদের সঙ্গে নিজেদের অধীনে নেওয়ার কথা বলছেন এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উল নবী খান সোহেল তিনি বলছেন যে লুঙ্গি কোষে এবার দিল্লি দখল করা হবে, যতই রাইফেল থাকুক, মানে রাফায়েল থাকুক। কি বলবেন? ভয়ঙ্কর কথা তো। দেখুন, এই যারা এসব বলছে ওরা আসলে কিন্তু একটা সুনির্দিষ্ট কারণে বলছে, কারণ বাংলাদেশে এখন এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন তীব্র খাদ্য সংকট, তীব্র অর্থনৈতিক সংকট, ব্যাংকগুলোর টাকা নেই। মিথ্যেবাদী ইউনূস গত 6 মাসে কোনো টাকা আনতে পারেনি বিদেশ থেকে, কিছু আনতে পারেনি 4 মাসে, এবং সে জাতিকে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল বা জাতি তার কাছ থেকে যা যা আশা করেছিল সবই মিথ্যে। যার ফলে এখন এই তার যে ক্রমাগত ব্যর্থতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, রাস্তাঘাটে তো লোকজনের ধরে মারপিট হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এখন আপনি যেটা বললেন মাহফুজ আলম, এই লোকের নাম কিন্তু মাহফুজ আব্দুল্লাহ, এবং সে বাঙালি নয়, সে রোহিঙ্গা। বা ওই যে আরেকজন বিএনপি নেতার কথা বললেন যিনি লুঙ্গি কোষে দিল্লি দখলের ডাক দিচ্ছেন। তো এটা হলো কি যে আমাদের বাংলায় গ্রাম দেশে অজপাড়া গায়ে কিছু লোক আছে না, যে হাতি ঘোড়া মারে বা স্বপ্নে চাঁদে চলে যায়, সূর্যে চলে যায়, অনেক কিছু আছে না, ওরকম। এদের কারো ধারণাই নাই 2024 সালের ভারত কি, ওয়ান অফ দ্য টপমোস্ট ইকোনমি, টপমোস্ট টেকনোলজি, সামরিক ভাবে ভারত ভীষণ শক্তিশালী। তো এই সমস্ত যারা লুঙ্গি টুঙ্গির কথা বলে, এটা দখল করবো সেটা দখল করবো, এরা আসলে ওই যে বললাম যে অজপাড়া গায়ের কিছু মূর্খ লোক যারা যা ইচ্ছা বলে। এটা ওইরকম কিছু আমি বা আপনি আমরা কেউই এদের কথাকে একেবারেই আমলে নিব না, কারণ ওরা আসলে এসব আমরা সাংবাদিকতার ভাষায় বলি না, স্থানবাজি করে সংবাদে থাকতে চাচ্ছে। তো আমার মনে হয় এদেরকে পাত্তা না দিলেই
সব থেকে ভালো। কিন্তু বাংলাদেশের যা অবস্থা এখন, কারণ যেখানে আপনার সঙ্গে আমার একটু আগে কথা হচ্ছিল যে বাংলাদেশের নাফ নদীর তীরবর্তী এলাকায় আরাকান আর্মি এসে গেছে, তারা রাইফেল উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে ক্রস করবে এবং ঢুকতে চেষ্টা করবে চট্টগ্রামে, এবং সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের অনেকটা ভূখণ্ড তাদের অন্তর্গত হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ ভারতের মতো একটা সুপার পাওয়ার যে হতে চলেছে, এখন বিশ্বের 4 নম্বরে রয়েছে ভারতের আর্মির নাম, সেখানে দাঁড়িয়ে সেই সুপার পাওয়ারের সামনে কি করে বাংলাদেশ বলতে পারে যে আমরা এখানে কলা চুষবো না, নিউক্লিয়ার বম্ব লঞ্চ করব? মানে পেছনেও বিপদ, সামনে আরো বড় বিপদ ভারত। তো সেখানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ বলছে কোন সাহসে? আরাকান আর্মি এখনো বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেনি, ওরা নাফ নদীর পারে আছে। তবে আরাকান আর্মির যে মূল শত্রু রোহিঙ্গারা, বাংলাদেশে 12 লাখের বেশি রোহিঙ্গা আছে, যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল 2017 সালে, এবং আরাকানেও 5 লাখ রোহিঙ্গা, তাদেরকে তাড়ানোর চেষ্টা চলছে। এবং বাংলাদেশে ইউনূসের যে জঙ্গি জিহাদি জবাই বাহিনী, ওরা ওদের মদদে ওই রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে 11টা রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠী, আরসা সহ আর আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, ওরা ঢুকে গেছে। এদের কাছে পাকিস্তানি আইএসআই অস্ত্রের যোগান দিচ্ছে। আপনি জানেন যে পাকিস্তানের একজন শীর্ষ নেতা, উনি স্বীকার করেছেন যে বাংলাদেশে যে জাহাজ পাঠানো হচ্ছে, সেই জাহাজে তারা অস্ত্র পাঠাচ্ছে। এখন যদি রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান আর্মির উপরে কোনো হামলা করা হয়, তাহলে তো আরাকান আর্মি পাল্টা আঘাত করবেই। আর আপনি যেটা বললেন পারমাণবিক বোমা, মানে ওই ইউনূসের স্থায়ী বন্ধু, ইউনূস তো মুক্তিযুদ্ধ করেনি, সে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। আমি তাদেরকে বলি পাকিস্তানের অপবিত্র সন্তান। তো এরা পাকিস্তানের সাথে মিলেমিশে অনেক কিছু করার স্বপ্ন দেখছে। কিন্তু আমরা তো জানি পাকিস্তান আসলে কি। পাকিস্তান পৃথিবীতে দুটো জিনিস বিক্রি করে, একটা হলো গাধা, আর একটা হলো সন্ত্রাস। তো যেই দেশ গাধা বিক্রি করে আর সন্ত্রাস বিক্রি করে, যেই দেশে নিজেদেরই খাওয়া নেই, ওদের দেশে আটার জন্য মারামারি হয়, লোক মারা যায়, চিনির জন্য মারামারি হয়, লোক মারা যায়। বাংলাদেশ চিনি পাঠাচ্ছে 25,000 টন, ওটার মধ্যে ককিন থাকবে। আমি ব্রেক করেছি কথাটা অন্য একটা টিভি চ্যানেলে। তো একটা ভিখারি পাকিস্তান, আসলে পাকিস্তান বাংলাদেশের ওপর 71-এর যে ওদের যে পরাজয়, সেই পরাজয়ের বদলা নিতে চাচ্ছে। যে পাকিস্তান যেহেতু ভিখারি হয়ে গেছে, এটা তো আর কখনোই সেখান থেকে ফেরত আসবে না। তো বাংলাদেশকেও যদি সেই ভিখারির কাতারে নেওয়া যায়, এটাই পাকিস্তানের একমাত্র মিশন। পাশাপাশি বাংলাদেশে সন্ত্রাস জঙ্গিবাদ ছড়িয়ে দিয়ে, মানে বাঙালি জাতির উপর, বাংলাদেশে যারা পাকিস্তানের অপবিত্র সন্তান আছে, আর আটকে পড়া 5 লাখ পাকিস্তানি আছে, এরা ছাড়া আমরা যারা বাঙালি, আমাদের উপর প্রতিশোধ নিতে চাচ্ছে পাকিস্তান। আর সেই প্রতিশোধে পাকিস্তানের সঙ্গী হয়েছে ইউনূস এবং তার যে স্বাধীনতা বিরোধী অপশক্তি। বাংলাদেশ কখনোই পাকিস্তানের খপ্পরে পড়বে না। বাঙালি জাতির একমাত্র এবং স্থায়ী শত্রু পাকিস্তান। অন্তপক্ষে আমরা যতদিন বেঁচে আছি, যারা মুক্তিযুদ্ধ দেখেছি বা আমাদের চাইতে একটু বড় যারা মুক্তিযুদ্ধ করেছেন, 30 লাখ শহীদ, 3-4 লাখ মা বোনের সম্ভ্রম, ভারতের 3,875 জন বীরের আত্মদান, আমরা তো এগুলো বলবো না। আজকে যদি ইহুদিরা হিটলারকে গলায় জড়াতে পারে, 60 লাখ ইহুদিদেরকে যে মেরে ফেললো, তাহলে হয়তো বাঙালি পাকিস্তানকে ক্ষমা করবে। কিন্তু বাঙালি জাতি, আমি বলছি বাঙালি জাতি, ওই পাকিস্তানের অবৈধ সন্তানগুলো নয়, ইউনূসের মতো। ওদের কাছে ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু, ভারতের প্রতি আমাদের আজন্মের ঋণ। ভারত আমাদেরকে মুক্ত করেছে, ভারত আমাদের 1 কোটি
শরণার্থীকে আশ্রয় দিয়েছে। ভারত সাহায্য না করলে আমরা আজ অব্দি স্বাধীন হতে পারতাম না। 9 মাসে পৃথিবীর কোনো স্বাধীনতা যুদ্ধ শেষ হয় নাই, ইতিহাসই নাই, একমাত্র ভারতের জন্য। তো পাকিস্তান ভুলে গেছে 71 সালে ভারতের মার্কে পাকিস্তানের ভেঙেছিল, আর 24-এর ভারত। কি যে হবে? আমার তো মনে হয় এই বাংলাদেশে পাকিস্তানের নাক গলানোর কারণে পাকিস্তানই ভেঙে টুকরা টুকরা হবে, আর কিছু হবে না। পাকিস্তান এবং বাংলাদেশের এখন সম্পর্ক বেশ মধুর হয়ে উঠছে, মানে দেখতে পাচ্ছি যা যে পাকিস্তান থেকে টন টন চিনি আসছে বাংলাদেশে, সেই হিসেবে বাংলাদেশের না, পাকিস্তানের অবৈধ সন্তানদের, অপবিত্র সন্তানদের। আমাদের কিন্তু প্রশ্নটা, আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, কিন্তু বাংলাদেশিরা তো বলছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের বন্ধুত্ব দেখে ভারতীয় গোয়েন্দাদের নাকি ঘুম হারাম হয়ে গেছে। কোন বাংলাদেশ? ওরা তো বাঙালি না, ওরা তো পাকিস্তানের অবৈধ সন্তান। এই হাবিবুন নবী সোহেল, যারা যারা আমার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে, যারা যারা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের কথা বলে, ওরা সবাই পাকিস্তানের অবৈধ সন্তান। আমরা 89% বাঙালি, আমরা তো জিম্মি হয়ে আছি এই জঙ্গি জিহাদি জবাই বাহিনীর কাছে। আমরা কখনোই পাকিস্তানকে বন্ধু মনে করি না, বাংলাদেশ কখনোই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে না। আমাদের দেশটা অপহৃত হয়েছে একদল কুচক্রীর হাতে, সেই কুচক্রীরা তো পাকিস্তানেরই অবৈধ সন্তান। কিন্তু বাংলাদেশ কখনোই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করেনি, করবে না, এটাই বাস্তবতা। এবং এখানে আইএসআই এর কতটুকু ভূমিকা আছে বলে মনে করছেন? আইএসআই বললাম না, পাকিস্তান তো দুটো জিনিস রপ্তানি করে, একটা গাধা আর একটা সন্ত্রাস। তো ওরা তো পাকিস্তানি আইএসআই হলো আল কায়দাদের গুরু। আল কায়দার সৃষ্টি কে করেছে? আইএসআই। ইসলামিক স্টেটের সৃষ্টি কে করেছে? আইএসআই। তালেবানের সৃষ্টি কে করেছে? আইএসআই। তো আইএসআই, এই যে পাকিস্তান নামক কথিত রাষ্ট্র, আমি পাকিস্তানকে আসলে এখন আর দেশই মনে করি না, এটি কিন্তু কথিত দেশ, সো কল কান্ট্রি। এই পাকিস্তান নামক কথিত দেশ, এটাতে যে মানে আইএসআই বলুন, ওদের আর্মি বলুন, এগুলো সবাই জঙ্গি জিহাদি সন্ত্রাসী। ওরা সন্ত্রাস ছড়ায়, বাংলাদেশে ছড়াচ্ছে, বাংলাদেশ ছড়ানোর চেষ্টা করছে, সক্রিয়ভাবে চেষ্টা করছে। কিন্তু শেষটা কি হবে আমিও জানি, আপনিও জানেন, এদের সময় ফুরিয়ে আসছে। 2209 হামলার ঘটনা 138 এমন দাবি করছে বাংলাদেশ, এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং এর তরফে দাবি করা হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর 138টি হিংসাত্মক ঘটনা ঘটেছে। হামলা চালানো হয়েছে 368টি বাড়িতে এবং আহত হয়েছে 82 জন। কি বলবেন? ওই যিনি ইউনুসের প্রেস সচিব, উনি হলেন, ওনাকে আমি ওয়েবলসের সঙ্গে তুলনা করতে পারি। ওনারা তো সত্যকে লুকাচ্ছেন, কিন্তু বাংলাদেশে হিন্দুদের ওপর জুলাই মাসের শেষ প্রান্ত থেকে ক্রমাগত নারকীয় কাণ্ড চলেছে। বহু হিন্দুকে হত্যা করে তাদের মরদেহ গুম করে দেওয়া হয়েছে। কাজেই আপনি সংখ্যাটা অনেক, এটা ওনারা যে সংখ্যা বলছেন 138, 200, এটা না, অনেক বেশি। এবং এইখানে সত্যি সংখ্যাটা আমরা জানবো একদিন, যখন বাংলাদেশ থেকে আবার এই পাকিস্তানি অবৈধ সন্তানগুলো বিতাড়িত হবে তখন। কিন্তু ধরে নিন যুক্তির খাতিরে যে উনি যে স্ট্যাটিস্টিকটা দিচ্ছেন, এটাকেই যদি সত্যি মনে করি, একজন হিন্দুকে হত্যা করা হতো ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, সেখানে ওনারা যে ফিগারটা দিচ্ছেন এটা তো ভয়ঙ্কর। তাহলে তো আন্তর্জাতিক আদালতে ইউনুস এবং তার দুর্বৃত্ত বাহিনীর বিরুদ্ধে অবশ্যই অভিযোগ হওয়া উচিত, মামলা হওয়া উচিত। এটা তো ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, তাই না? ওনারা স্বীকার করেছেন, ওনাদের এই স্বীকারোক্তির উপর ভিত্তি করেই তো আন্তর্জাতিক আদালতে অভিযোগ হওয়া উচিত, এবং আমার মনে হয় হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং এর যুক্তি, হাসিনার পতনের সময় বা পতনের পরে সেই রকম সময় বাংলাদেশে কোনো সরকার ছিল না,
এবং বাংলাদেশে ধর্মীয় কারণে নয়, অধিকাংশ হামলাই হয়েছে রাজনৈতিক কারণে, এমন দাবি করছেন অন্তর্বর্তী সরকারের মানে উপদেষ্টা বা প্রেস উইং। কি বলবেন, এটা কতটা সত্যি? বললাম তো, উনি তো গোয়েবলস। তো এখন চিন্ময় গোস্বামী কি শেখ হাসিনার পতনের পর গ্রেপ্তার হয়েছেন? বা একটা একটা হিন্দু ধর ধৈরা ধৈরা জবাই কর, এটা কি শেখ হাসিনার পতনের পরপর হয়েছে? এটা তো সাম্প্রতিক ঘটনা। মানে এই যে এই বক্তব্যটা বলা হচ্ছে ধৈরা ধৈরা জবাই কর, হ্যাঁ, আমি তো প্রকাশ্যে বলা হচ্ছে, সেটার ভিডিও তো আমার কাছে আছে, প্রয়োজন আপনাকে আমি দিব, যে একটা একটা হিন্দু ধর ধৈরা ধৈরা জবাই কর। তাহলে এই যে জবাই বাহিনী আর আল কায়দার ফ্ল্যাগ নিয়ে স্লোগান দিচ্ছে, এটাকে যারা প্রশ্রয় দিচ্ছে, কে দিচ্ছে? ইউনুস দিচ্ছে, ইউনুসের জঙ্গি জিহাদি জবাই বাহিনী দিচ্ছে। তাহলে এটাকে আমি, এটা তো ভয়ঙ্কর অপরাধ, তাই না? ইউনুস তো আসলে আজকের এই যুগে, আজকের এই পৃথিবীতে ইউনুস হলো ওসামা বিন লাদেনের পুনর্জন্ম। একটা সূত্র মারফত জানতে পেরেছি যে আপনি সহ ভারতের বেশ কিছু সাংবাদিক সহ ভারতের বেশ কিছু হেভিওয়েট মানুষজন, তাদেরও নাম রয়েছে দেশের যে হিট লিস্ট অথবা এরকম যে জঙ্গি গোষ্ঠীগুলোর হিট লিস্টে। এই বিষয়ে যদি কিছু বলেন। হিট লিস্টের নাম আমার আছে, দীপাঞ্জন চক্রবর্তী দাদার নাম আছে, আর অনেকের নাম আছে। তো আমরা তো এটা হিট লিস্টের ঘটনা শোনার পরে আমরা মিষ্টি বিতরণ করেছি। আমি তো একটু আরেক পা এগিয়ে শ্যাম্পেন বিতরণও করেছি, কারণ জঙ্গি জিহাদিরা যখন হিট লিস্ট প্রকাশ করে তখন আমি নিশ্চিত হই যে আমি অন্তত পক্ষে, আর যাই হই, আমি জঙ্গিদের দলভুক্ত নই। এটা আমার জন্য ভীষণ গর্বের ব্যাপার। যদিও ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে যে পরিসংখ্যান প্রদান করা হয়েছে তাতে ছবিটা ভীষণ শোচনীয়। যে সংসদে ভারতীয় বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন যে 2024 সালে পাকিস্তান থেকে ভারতে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা কয়েক গুণ বেশি হয়েছে। এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে 2022 সালে বাংলাদেশে এরকম ঘটনার সংখ্যা ছিল 47 এবং পাকিস্তানে সেটা 241 ছিল। 2023 সালে বাংলাদেশে 302খানা এরকম ঘটনা ঘটেছিল আর পাকিস্তানে 103টে। আর 2024 সালে 8ই ডিসেম্বর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর 2200টি হামলার ঘটনা সামনে এসছে। অক্টোবর পর্যন্ত পাকিস্তানে সেই সংখ্যাটা ছিল 112। মানে যেটা তুলনামূলক ভাবে দেখা যাচ্ছে যে পাকিস্তানে হিন্দুদের উপর বা সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা যেখানে কমছে, সেখানে বাংলাদেশ, যে দেশটা ভারতের হাত ধরে বাংলাদেশ নাম পেল, সেখানে হিন্দুদের উপর সংখ্যালঘুদের উপর নির্যাতন বা অত্যাচারের পরিমাণটা বাড়ছে। মানে কোনোভাবে যেন পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ নির্যাতনের ঘটনায়। ভয়ঙ্কর ব্যাপার তো, কি বলবেন? দেখুন, পাকিস্তানিদের দৃষ্টিতে আমরা বাঙালি যারা সবাই, আমরা কিন্তু হিন্দু। ওরা কিন্তু আমাদেরকে হিন্দু মনে করে। এমনকি আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধকে পাকিস্তানিরা বলতো এটা হিন্দু মুসলমান যুদ্ধ। আর আপনি যে পরিসংখ্যানটা এই মাত্র দিলেন, এই পরিসংখ্যান কি প্রমাণ করে? যে বাংলাদেশের বুকের ওপর যে অপশক্তি চেপে বসেছে, ওদের কারণে আজকে বাংলাদেশে হিন্দু নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতন ভয়ঙ্কর মাত্রায় বেড়ে গেছে। মানে পাকিস্তানকে আমরা মনে করি যে, আবারও বলি, পাকিস্তান তো কোনো দেশ না, তারপরেও পাকিস্তানে যেখানে এই নির্যাতনের সংখ্যাটা এত কম, আমাদের এখানে প্রায় 20 গুণ বেশি। তো এটা কি প্রমাণিত হয়? যে আমাদের দেশ সত্যি একজন ওসামা বিন লাদেনের কবলে পড়েছে। আচ্ছা, তো চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিপদ তাহলে কতটা? কারণ অনেকে আশঙ্কা করছেন যে ওনাকে মেরে ফেলা হতে পারে এবং ইতিমধ্যে ওনার যে আইনজীবী তিনি কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় বেশ কিছু সাংবাদিকরা তাদের প্রশ্ন করেছেন, তিনিও উত্তর দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে জানা যাচ্ছে যে তার আইনজীবীকেও হয়তো বিপদে পড়তে হতে পারে। তো সেক্ষেত্রে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির আশা কতটুকু আছে বা তার প্রাণের আশঙ্কা কতটুকু আছে? চিন্ময় কৃষ্ণ প্রভুকে যখন সরকার গ্রেপ্তার করে তখন ওরা বোঝেনি যে এটা ওদের জন্য একটা খুব বড় ধরনের বিপদে পরিণত হবে। তো কাজে এখন চিন্ময় কৃষ্ণ হয়ে গেছেন ইউনূস সরকারের জন্য একটা বড় মাপের বোঝা। এখন আর ওনাকে জেলখানায় হত্যা করা বা ওনার কোনো আইনজীবীকে
কিছু করা, সেই পরিস্থিতি এখন আর নেই। এখন সরকার চাইছে যে এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিয়ে। আচ্ছা, মানে বাংলাদেশে নোবেল জয়ী ইউনূস তার আমলে এইরকম হাল কেন, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশে যেভাবে শেখ হাসিনা তিনি এতদিন ধরে সরকার চালানোর পরেও তাকে রীতিমতো পালিয়ে বাঁচতে হয়েছে, তাহলে ইউনূস যেভাবে সরকার চালাচ্ছেন বা দেশের যে অবস্থা করছেন, তাতে কি এরকম দিন আসতে খুব দেরি আছে বা দেরি নেই যে ইউনূস সরকারকেও প্রাণের ভয়ে বাংলাদেশ ছেড়ে পালাতে হচ্ছে? এরকম কি পরিস্থিতি হতে পারে? দেখুন, পুরস্কার যখন ভিক্ষে করে কেউ নেয়, ভিক্ষে করে যোগ্যতা গণে না, তখন সেই লোকটা এমনই হয়। ইউনূস তো নোবেল পুরস্কার পায়নি, তাকে নোবেল পুরস্কারটা অ্যাকচুয়ালি সে অর্ধেক নোবেল পুরস্কার গ্রামীণ ব্যাংক এবং তাকে দেয়া হয়েছে। ইউনূস কিন্তু এককভাবে নোবেল পুরস্কার পায়নি, তাও বিল ক্লিন্টনের ক্রমাগত প্রচেষ্টা এবং ইউনূসের ব্যবসা প্রতিষ্ঠান যে গ্রামীণ ফোন, তাদের যে মূল অংশীদার নরওয়েজিয়ান, নর্টেল এবং অন্যান্য কোম্পানি, তারা ব্যাপকভাবে লবিং করেছে, অন্যান্য কিছু করেছে, করে তাকে এটা নোবেল পুরস্কারটা একটা ভিক্ষা দিয়ে দিয়েছে। তো যে লোক তার যোগ্যতা কোনো পুরস্কার পায় না, ভিক্ষা, তাও অর্ধেক নোবেল বিজয়ী, সেই লোক তো তার তো মাঝে মাঝে আমরা কোনো ব্যক্তিত্ব, আদর্শ এসব আশা করতে পারি না। এই ইউনূস তো একদম জন্মগতভাবে একটা মিথ্যাবাদী। আমি আপনার অনুমতি নিয়ে একটা ঘটনা বলতে চাই যে ইউনূস যখন 2007 সালে নোবেল পুরস্কার গ্রহণ করে, তখন নোবেল কমিটির সামনে সে ঘোষণা দেয় 12 বছরের মধ্যে দারিদ্র্যকে সে জাদুঘরে পাঠাবে। মানুষ জাদুঘরে যাবে দারিদ্র্যকে দেখতে। 2007 সালে বলেছে, দারিদ্র কি গেছে জাদুঘরে? যায়নি। আর গ্রামীণ ব্যাংকের পোস্টার ওম্যান সুফিয়া বেগম, এর গল্পটা ইউনূস 30 বছর শুনিয়েছে মানুষকে, বলেছে তার কাছ থেকে মাত্র 20 টাকা লোন নিয়ে তিনি বিত্তবান হয়েছেন। সুফিয়া বেগম দোতলা বিল্ডিং তুলেছেন ইত্যাদি। এরপর আমরা যখন আমাদের পত্রিকার সাংবাদিককে পাঠাই, তখন তারা সেখানে গিয়ে দেখতে পায় যে সুফিয়া বেগম একটা জীর্ণ কুড়ে ঘরে থাক, অনাহারে এবং বিনা চিকিৎসায় মারা গেছেন। এবং যে বিল্ডিংটা সুফিয়া বেগমের বলে ইউনূস বিশ্ববাসীকে দেখিয়েছে, এটার মালিক অন্য একটা। তো এই ব্যাপারটা পুরোটাই ধোঁকার টাটি, বিষয়টা পুরোটাই ধোঁকার টাটি। সে একটা প্রতারক, মানে পরীক্ষিত প্রতারক। 1, 2 হলো আপনি জিজ্ঞেস করেছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছেন বা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, ইউনূসের কি হবে? ইউনূসের লক্ষণ রেখা 20 জানুয়ারি। 20 জানুয়ারির পর ইউনূস আমেরিকাতেও যেতে পারবে না, তার উপর স্যাংশন আসছে, পশ্চিমা কোনো দেশেও যেতে পারবে না। তো তখন সে তার জন্মদাতা পাকিস্তানে চলে যাবে। ওটা তো আর কোনো দেশ না, ওখানে ইউনূস বাকি জীবন কাটাবে। এবং পাকিস্তানের তো এই আর্মি বলুন, ISI বলুন, পলিটিশিয়ান বলুন, সবাই তো চোর ডাকাত। তো ওইসব চোর ডাকাতের সাথে সে মিলে ওই গরিবগুলোকে আরেকটু গরিব বানাবে। ইউনূসের আর বাংলাদেশে আমি ইউনূসকে আদতে 20 জানুয়ারি পরে আর দেখছি না। যশোর জামিয়া ইসলামী রামনগর রাজারহাট বার্ষিক কেরাত প্রতিযোগিতার অনুষ্ঠানে মাদ্রাসা ছাত্রদের সামরিক মহড়া দিয়ে AK-47 রাইফেলের মহড়া একটা অনুষ্ঠান দেখতে পেয়ে গেছি আমরা। সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেটা দেখে সবাই আতঙ্কে কেঁপে উঠেছে যে একই অবস্থা বাংলাদেশের। বাংলাদেশ তাহলে কোন পথে যাচ্ছে? এইরকম ঘটনা তো আমরা এতদিন আফগানিস্তান বা এইসব জায়গাতে দেখতে পেয়েছি, পাকিস্তানে দেখতে পেয়েছি, আজকে বাংলাদেশও সেই আফগানিস্তান বা পাকিস্তানের মতো মৌলবাদীদের মানে স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। দিদি দেখুন, আপনি বা আমরা কিন্তু অনেকগুলো বই পড়েছি না, লেখাপড়ার জন্য অনেকগুলো বই পড়েছি, কিন্তু ওই মাদ্রাসায় যারা পড়ে ওরা কিন্তু একটা বই পড়ে, মাত্র একটা বই, এবং যে বইটা তাদেরকে জঙ্গি জিহাদি হতে উদ্বুদ্ধ করে। তো মাদ্রাসা তো আমি 2003 সালে লিখেছি, মাদ্রাসা হলো জঙ্গি তৈরির কারখানা, সেজন্য আমাকে জেল খাটতে হয়েছে, রাষ্ট্রদ্রোহ
ধর্মদ্রোহের অভিযোগে বিএনপি জামাত আমাকে জেলে দিয়েছে, 7 বছর জেল খেটেছি। তো মাদ্রাসায় তো এটাই হয়, মাদ্রাসায় বললাম তো ওরা তো একটা বই পড়ে, মাত্র একটা বই, আমি নাম বলবো না কোন বই। তো এক বই যারা পড়ে তাদের কাছ থেকে আপনারা বা আমরা এর চেয়ে ভালো কিছু তো আশা করতে পারি না। একটা শেষ প্রশ্ন করব যে বাংলাদেশ থেকে বাংলাদেশে 80,000 রোহিঙ্গা প্রবেশ করেছে এরকম খবর আমরা পেয়েছি, এবং ভারত এবং বাংলাদেশ দুই দেশের জন্যই যেটা যথেষ্ট বিপজ্জনক বলে মনে করা হয়। প্রশ্নটা হচ্ছে যে রোহিঙ্গা কে এবং কে বাংলাদেশি বাঙালি মুসলিম, এই বিষয়টা আলাদা করবার কি কোনো পথ আছে, উপায় আছে, বুঝতে পারবো যে রোহিঙ্গা কে এবং কে বাংলাদেশের বাঙালি মুসলিম? রোহিঙ্গাদের চেহারা তো ভিন্ন, বাঙালির মতো না, তাই না? রোহিঙ্গাদের চেহারা একেবারে বুঝিয়ে বলেন ব্যাপারটা। ভারতের অভ্যন্তরে ইতিমধ্যে এরই মাঝে 90 লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে। রোহিঙ্গাদের যেমন আমাদের যে গোফটা হয় ঘন বাঙালি সবার, আর রোহিঙ্গাদের গোফটা হলো হোচিমিনের মতো, যে আপনার একটু হালকা, এবং তাদের নাকটা অনেক মোটা, রংটা গায়ের রংটা তুলনামূলকভাবে মানে তামাটে। এবং রোহিঙ্গারা কিন্তু আমি আপনার সঙ্গে যে ভাষায় কথা বলছি বা আপনি বলছেন, ওরা কিন্তু আমাদের এই ভাষাটা ওরা জানে না। ওরা কোন ভাষায় কথা বলে? ওরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মতো একটা ভাষা, রোহিঙ্গাদের ভাষাটা তো এই চট্টগ্রামের আঞ্চলিক ভাষার কাছাকাছি, সেই ভাষায় কথা বলে। এক, দুই হলো যে রোহিঙ্গাদের যে উচ্চতা সেটা কিন্তু তুলনামূলকভাবে আমাদের চেয়ে কম। তো রোহিঙ্গা বাংলাদেশে 55,000 ঢুকেনি, 12 লাখ ঢুকেছে, আরো 5 লাখ ঢুকবে। ভারতে 90 লাখ ঢুকেছে, আরো ঢুকবে। এবং রোহিঙ্গা এবং পাকিস্তানি, এদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত মিল আছে। এরা স্বভাবগত অপরাধী, মানে এরা ভীষণ অপরাধী। এই ধরুন অস্ত্রের চালান, মাদক চোরাচালানি, হত্যা, গুম, এগুলো রোহিঙ্গাদের স্বভাবজাত, মানে ওদের রক্তে ডিএনএ দিতে। রোহিঙ্গারা মানেই ওরা ক্রিমিনালস, পাকিস্তানিদের মতো। তো কাজেই বাংলাদেশের জন্য 12 লাখ রোহিঙ্গা, আপনাদের জন্য 90 লাখ রোহিঙ্গা, এরা সবাই আমাদের দুই দেশের জন্য, দুই দেশের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এবং আমাদের ভারত বাংলাদেশ, আমাদের দুই দেশের উচিত সম্মিলিতভাবে এই রোহিঙ্গা গুলোকে পুশব্যাক করা। মিয়ানমারে ওখানে ওদেরকে আরাকান আর্মি কি করবে বা বার্মিজ সরকার কি করবে, এটা আমাদের দেখার বিষয় না। আর একটা জিনিস দেখুন, যে রোহিঙ্গাদেরকে কেন মিয়ানমারের লোক পছন্দ করে না, মানে কাউকেই পছন্দ করে না, কেন করে না? ওরা তো ক্রিমিনালস, আর ওরা ভয়ঙ্কর ভাবে উগ্র ইসলামপন্থী। এবং রোহিঙ্গারাও ঠিক মাদ্রাসা ছাত্রদের মতো একটা বই পড়ে। এই এক বই পড়া লোকগুলা ভীষণ ভয়ঙ্কর। আমাদের সবাইকে এই এক বই পড়া লোকদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে।